রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ। ব্যবসায়ীদের অজুহাত, জরিমানা এড়াতে সিদ্ধান্ত। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। 11 দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি। চলছে না পণ্যবাহী কোনো নৌযান, স্বাভাবিক যাত্রীবাহী যান। আকাশপথ খোলার 4 মাসেও আন্তর্জাতিক রুটে মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী। বাংলাদেশ বিমানের লোকসান 125 কোটি টাকা। সংকটে বেসরকারি বিমান সংস্থাগুলো। মাত্র 30 সেকেন্ডে রংপুরে দিনে দুপুরে ঠিকাদারের 12.5 লাখ টাকা ছিনতাই। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের ধরতে মাঠে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। রাজধানীর পাইকারি বাজারে নতুন করে কোনো আলুর ট্রাক আসেনি। সরবরাহ থাকলেও সরকারের দাম নির্ধারণের পর এখন তা পরিণত হয়েছে সংকটে। সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে রাজধানীর কারওয়ান বাজারে আজও কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 38 থেকে 42 টাকা দরে। অন্যান্য সময়ে আলুর স্তূপ থাকলেও আড়ত এখন প্রায় ফাঁকা। হাতে গোনা কয়েকটি দোকানে আছে কিছু আলু। আড়তদাররা বলছেন কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত দামে আলু কিনতে পারেননি তারা। সরকারের পক্ষ থেকে বাজার পরিদর্শনে এসে জরিমানা করার পর থেকেই আলুর মজুদ কমিয়ে দিয়েছেন আড়তদাররা। আগাম জাতের আলু আসতে এবার কিছুটা দেরি হবে। তাই বলা যায় বছরের বাকি সময়টা কোল্ড স্টোরেজে রাখা আলু দিয়েই চাহিদা মেটাতে হবে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রূপল, আজকে সকাল থেকে কিন্তু আলু সময়ে সময়ে কমতে শুরু করেছে এবং কারওয়ান বাজারের আলু সরবরাহ একদম শূন্যের কোঠায় নেমে আসতে শুরু করেছে। অল্প যে দু একটি দোকানে আলু আছে সেই বেচা বিক্রিও কিন্তু অনেকটাই শেষ, অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে পুরো জায়গাটি মানে একদম শূন্য হয়ে যাবে। অনেক ক্রেতারাই এসে ফিরে গেছেন যারা নিয়মিত কারওয়ান বাজার থেকে আলু কিনে নিয়ে যান তাদের খুচরা বাজারে বিক্রি করার জন্য। তাদের অনেককেই দেখেছি খালি হাতে ফেরত গেছেন। তবে যারা দু একজন আলু পেয়েছেন তারা কিন্তু আলু কিনে নিয়ে গেছেন চড়া দামেই এবং 38, 40, 42 যার কাছে যে দাম পাওয়া গেছে সেই দামেই আলু বিক্রি করা গেছে। তবে কারওয়ান বাজারের এই অবস্থাটি আসলে এখানকার ব্যবসায়ী বা ক্রেতা কেউই কখনো দেখেননি। আপনি দেখতে পাচ্ছেন যে যেসব এলাকায়, যেসব জায়গায়, যেসব দোকানগুলোতে আলু ভরপুর থাকে এবং সেই সব দোকানগুলো কিন্তু একদমই আলু শূন্য। এবং এখানকার বিক্রেতারা যারা বলছেন যে তারা কয়েকদিন যাবৎ যে আলু পেয়েছিলেন সেই আলুটি বেচা বিক্রি শেষ করছেন, নতুন করে তারা আলু কিনতে পারছেন না, কোল্ড স্টোরেজ থেকে আনতে পারছেন না, যার ফলে তারা আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে তাদের একটি আতঙ্ক বিরাজ করে যে কখন আবার অভিযান চালায়, সেই অভিযানের ভয়ে কিন্তু তারা আলু অনেকটা বেচা বিক্রি বন্ধ করে দিয়েছেন এবং চড়া দামেই তাদের আনতে হচ্ছে। সেই অজুহাত বা অভিযোগ সব কিছু মিলিয়েই কিন্তু এই আলুর বাজারটি এখন শূন্য। তো আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে কি এই বাজারের অপর প্রান্তে আমি অল্প কিছু সংখ্যক আলু দেখতে পেয়েছি, যেই আলুগুলো আমদানি করা আলু এবং নতুন আলু। এই নতুন আলুগুলো কিন্তু 100 বা 150 টাকা দরে বিক্রি হয় পাইকারি বাজারে, অর্থাৎ শৌখিন ক্রেতাদের জন্যই কেবল এই আলু প্রত্যেক বছর আনা হয়। সেরকম ক্রেতাও কিন্তু আছেন এবং সেরকম বিক্রেতাও কিন্তু এখানে আছেন। তবে নিয়মিত যারা আলু কেনেন সাধারণ মানুষের জন্য সেই আলুটি যে 20-25 টাকার আলুটি এখন 40 টাকা দরে বিক্রি হচ্ছে, সেই নাবিশ্চা শসা আলু এইটি কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে। কিছুদিন আগে যখন পেঁয়াজের বাজার চড়া ছিল তখন পেঁয়াজের বাজারটি যেমন আলোচনায় চলে এসেছিল, আলুর বাজারটিও তেমন একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু গত কয়েকদিনের মধ্যে যে দফায় দফায় বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে, সেসব বৈঠকের যে সিদ্ধান্ত, সেই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক কিন্তু কার্যকর করা যায়নি। কৃষি বিপণন অধিদপ্তর তারা যে বেঁধে দিয়েছিল দাম, সেই দাম গত 10-15 দিনেও কিন্তু কোনোভাবেই কার্যকর করা সম্ভব হয়নি। তাদের যে কোল্ড স্টোরেজের 23 টাকা দরে আলুর, সেই 23 টাকা দরে আলু যেমন তারা বিক্রি করতে পারেননি, তেমনি এখানের পাইকারি বাজারেও কিন্তু আলু তারা বিক্রি করতে পারছেন না, যার ফলে এমন একটি ক্রেতা শূন্য অবস্থা কিন্তু বিরাজ করছে। তেমনি বিক্রেতারাও কিন্তু আলু বেচা বিক্রি বন্ধ করে দিয়েছেন।
তবে এই সমস্যার সমাধান কোথায়, সেই সমস্যার সমাধান কি আসলে এখানকার বিক্রেতারা যেমন জানেন না, তেমনি ক্রেতারাও জানেন না। তবে খুব দ্রুত সমাধান হোক, সেই দ্রুত সমাধানের দাবি কিন্তু তারা তুলছেন। অন্যদিকে আরেকটি তথ্য হচ্ছে, কয়েকদিনের মধ্যে টিসিবি 25 টাকা দরে আলু বিক্রি করবে, সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই আলু বেচা বিক্রি করলে তার দামের প্রভাব আসলে বাজারে কতটুকু পড়বে সেটি কিন্তু দেখার বিষয়। তো এখনো পর্যন্ত কারওয়ান বাজারের আলুর বেচা বিক্রি খবর ছিল এটুকুই। আমরা চলে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন হেদায়েতুল্লাহ বাবু, তার কাছে চলে যাব সেখানকার আলুর বাজারের খবর জানতে। রূপল, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে সরকারিভাবে আপনার যে মূল্য নির্ধারণ করা হয়েছে, আলুর যে দাম নির্ধারণ করা হয়েছে, খুচরা পর্যায়ে 30 টাকা প্রতি কেজি আলুর দাম নির্ধারণ করা হলেও সেই দাম কিন্তু এখানে আসলে মানা হচ্ছে না। রংপুরের সিটি বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা এখানে যেটি দেখছি যে একেবারে দেশি শিলবিলাতি যে আলুটি আমরা এই মুহূর্তে আপনাকে দেখাতে পাচ্ছি, সেই আলু আপনার প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে এখানে 38 টাকা থেকে 40 টাকা কেজিতে, এবং এটি আবার খুচরা বাজারে এখান থেকে হাত ঘুরে গেলে এটি কিন্তু আরও বেশি দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। আপনার 42, 44, 46, 48 টাকা পর্যন্ত এই শিলবিলাতি আলুর আমরা দাম শুনেছি খুচরা বাজারে। কারণ হচ্ছে যে এখান থেকে হাত বদল হয়ে, কয়েক হাত বদল হয়ে খুচরা যে দোকানগুলো আছে, ছোট ছোট যে দোকানগুলো আছে পাড়ায় মহল্লায়, সেই দোকানগুলোতে যায় এবং সেখানে আবার আরও বেশি দামে কিন্তু ভোক্তাদেরকে আলু কিনতে হয়। অন্যান্য যে আলুগুলো আছে আপনার হচ্ছে যে কার্ডিনাল বলে একটি আলু আছে রংপুর অঞ্চলের, সেই আলু কিন্তু এই আসলে বাজারে এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন যে তারা কার্ডিনালটি পাচ্ছে না। আসলে কার্ডিনাল আলুটা আপনার কিছুটা কম দামে পাওয়া যেত, আপনার 35-36 টাকায় পাওয়া যেত, কিন্তু সেই আলু আর বাজারে নেই। তো আপনাকে যদি বলি যে আসলে বাজারের যে অবস্থা, সেটি হচ্ছে যে এই রংপুর অঞ্চলে কিন্তু গত বছরও গত মৌসুমে প্রচুর আলু উৎপাদন হয়েছে। সেই আলু কিন্তু আপনার হচ্ছে যে চাষিরা, কৃষকরা কোল্ড স্টোরেজে রেখেছে। সেই আলু কোল্ড স্টোরেজে রাখার পর আপনার এখন যেটা হচ্ছে যে তারা 14 টাকা কেজিতে আপনার কোল্ড স্টোরেজগুলোতে আলু রেখেছিল, এবং এখন এই কৃষি বিপণন অধিদপ্তর প্রতি কেজি আলুর দাম যখন নির্ধারণ করে দিল যে কোল্ড স্টোরেজ পর্যায়ে 23 টাকা এবং পাইকারি পর্যায়ে 25 টাকা এবং খুচরা পর্যায়ে 30 টাকা বিক্রি করার কথা, কিন্তু হঠাৎ করে যে আলুর দাম বৃদ্ধি হয়ে গেল এবং আলুর দাম বাড়ানো হলো, এর পেছনে কিন্তু শুরু থেকেই বলা হচ্ছে যে ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট আছে, মজুতদারদের একটি সিন্ডিকেট আছে। সেই সিন্ডিকেটের কারণেই আসলে অতিরিক্ত দামে ভোক্তাদেরকে আলু কিনতে হচ্ছে। তো এই সিন্ডিকেট গুড়িয়ে দিতে না পারলে আসলে ভোক্তাদের হাতে কম দামে আলু পৌঁছে দেওয়া সম্ভব নয় বলে আমাদেরকে ভোক্তারাও বলছেন, পাশাপাশি কৃষক নেতারাও বলছেন। তো এই ছিল আমার কাছে রংপুর সিটি বাজার থেকে আলুর বাজারের অস্থিরতা নিয়ে সবশেষ খবর। আলুর বাজারের অস্থিরতার খবর নিয়ে আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। তারও আগে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সানবীর রূপল। 11 দফা দাবিতে দেশব্যাপী শুরু হওয়া নৌযান ও লাইটারের শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে নৌবন্দরগুলো। রাত 12টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতির পক্ষে সমর্থন জানিয়ে বন্ধ রয়েছে কার্গো জাহাজ। কর্মবিরতির পক্ষে সমর্থন জানিয়ে পশুর নদী ও মোংলা নদীতে অবস্থান নিয়েছে কয়েকশো কার্গো জাহাজ। এতে বন্দরের বহির্নোঙরে থাকা সার, ক্লিংকার ও কয়লা সহ 15টি বাণিজ্যিক পণ্য বোঝাই জাহাজের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে খুলনা নৌবন্দরেও। সকাল থেকে বন্দরের বিভিন্ন ঘাটে নোঙর করে রাখা আছে লাইটারের জাহাজ সহ ছোট বড় কয়েকশো নৌযান। এই মুহূর্তে চট্টগ্রামের সদরঘাট এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শফিক। ফয়সাল, কথায় যেটি বলতে পারি, কর্ণফুলী নদীর যে 16টি ঘাট রয়েছে সেখানে যে লাইটার জাহাজগুলো ঠায় দাঁড়িয়ে আছে, একেবারে বলা যায় কর্মচঞ্চলহীন একটি দিন। শ্রমিকরা যে যার মতো করে বসে আছে এবং যে লাইটার জাহাজগুলোতে যে পণ্যগুলো রয়েছে সেগুলো সেখানে হোলের মধ্যেই রয়েছে, অর্থাৎ
বিশেষ করে যে কাঁচা পণ্য, বিশেষ করে ভোগ্য পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, গম সহ নানা পণ্য, যেগুলো কিন্তু দুই একদিনের বেশি হলে সেগুলো পচে যাওয়া বা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটি এখানে জাহাজ বললেন। তো এই যে ধর্মঘটের কারণে একদিকে যেমন বন্দর ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক একইভাবে চট্টগ্রামের যে কর্ণফুলী নদীর যে ঘাটগুলো রয়েছে, সেই ঘাটে যে গুদামগুলো রয়েছে, অর্থাৎ আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমদানিকারকরা সে পণ্যগুলো যদি গুদামে সঠিক সময়ে তুলতে না পারে, তারা তেমনি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে যে মাদারসাল থেকে যে পণ্যগুলো আনা হয়, সেখানে সিমেন্ট রয়েছে, তারপর কয়লা সহ বিভিন্ন পণ্য রয়েছে, এবং যে কাঁচামাল রয়েছে যে বিভিন্ন কারখানার, সেগুলো কিন্তু ক্ষতির মুখে পড়বে। আর যদি দীর্ঘ সময় যদি এই ধর্মঘট চলতে থাকে, তাহলে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে এক ধরনের জাহাজ সৃষ্টি হবে, যার প্রভাব সরাসরি এসে পড়বে চট্টগ্রাম বন্দর। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাচ্ছি যে কর্ণফুলী নদীতে প্রায় 2 থেকে 2.5 হাজারের বেশি লাইটার জাহাজ এরকম ঠায় দাঁড়িয়ে আছে, কোনো পণ্য খালাস হচ্ছে না। এবং শ্রমিকরা বলছেন তাদের দাবি বিভিন্ন সময় বেশ কিছু দাবি আদায় করলেও কিন্তু এখন যে দাবি মানা হয়নি, সেগুলোর দাবিতে, অর্থাৎ খোরাকে বাতাস সহ 11 দফার দাবিতে গত রাত 12টা থেকে নির্দিষ্টকালে যে ধর্মঘট চলে আসছে, সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফয়সাল। নৌযান শ্রমিকদের ধর্মঘটের খবর নিয়ে চট্টগ্রামের সদরঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। সময় সংবাদে আরও থাকছে। কক্সবাজারের ক্যাম্পের তুলনায় অন্তত 16টিরও বেশি সুবিধা নিয়ে রোহিঙ্গাদের জন্য অপেক্ষা করছে বদলে যাওয়া ভাসানচর। সৌর বিদ্যুৎ যোগাবে আলো পানি। আকাশপথে বন্ধ দ্বার খোলার 4 মাসেও ভিসা জটিলতা ও দেশগুলোর নানা বিধি নিষেধের কারণে আন্তর্জাতিক রুটে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না এয়ারলাইন্সগুলো। যদিও উড়োজাহাজ লিজের ভাড়া, ঋণের সুদ ও রক্ষণাবেক্ষণ বাবদ বিপুল অর্থ খরচ হচ্ছে, ফলে শুধু গত 3 মাসে বাংলাদেশ বিমানের লোকসান হয়েছে 125 কোটি টাকা। সংকটে আছে বেসরকারি বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বিভিন্ন দেশ পর্যায়ক্রমে বিমান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিলে বর্তমানে বাংলাদেশ থেকে 18টি রুটে সরাসরি ফ্লাইট যাচ্ছে, কিন্তু দেশগুলোর নানা শর্তের কারণে যাত্রী সংখ্যা কমেছে, ফলে ফ্লাইট চলছে সীমিত। এই অবস্থায় দেশি এয়ারলাইন্সগুলোর সক্ষমতার 70% অব্যবহৃত থাকলেও খরচ বেড়েছে। 18টি উড়োজাহাজের বহর নিয়ে সবচেয়ে বেশি লোকসানে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের ফ্লাইট যেগুলো অপারেশন ছিল তার 20%-এর মতো আমরা অপারেশন এখন করছি। এতে আমার জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর 3 মাসে ক্যাপাসিটি লস হয়েছে 1108 কোটি টাকা, অপারেটিং লস আছে 125 কোটি টাকা। নানা জটিলতার কারণে আন্তর্জাতিক রুটে সুবিধা করতে পারছে না বেসরকারি এয়ারলাইন্সগুলো। এই অবস্থায় সরকারি সহযোগিতা চায় বিমান সংস্থাগুলো। সহযোগিতা ছাড়া বর্তমান অবস্থায় টিকে থাকা আসলে যে কোনো এয়ারলাইন্সের জন্য আসলে দুরূহ ব্যাপার। এই প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রুটে বিমানবন্দর ব্যবহারের বিভিন্ন চার্জ 4 থেকে 6 মাসের জন্য 25 থেকে 100% মওকুফে বিমান মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি এখনো। বিমান সংস্থাগুলোকে আমাদের এই ছাড় দেওয়া যায় কিনা, আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনাটা এখন অর্থ মন্ত্রণালয়ে আছে বিবেচনার জন্য। করোনার আগে আন্তর্জাতিক রুটে প্রতিদিন গড়ে 120টি ফ্লাইট চললেও বর্তমানে চলছে 40টি। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 21 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 1637 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,90,206 জনে। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 15,146 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 21,78,714 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,637 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,90,206 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,681 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,627 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,05,599 জন। রংপুরে দিনে দুপুরে চোখের পলকে এক ঠিকাদারের 12.5 লাখ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর দাবি 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে ঘটে যায় এই ঘটনা।
সিসিটিভি ফুটেজ দেখে টাকা উদ্ধার ও অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। সোমবার সকাল 11:30টার দিকে রংপুরের সোনালী ব্যাংকের কাচারীবাজার শাখা থেকে 12.5 লাখ টাকা নিয়ে বের হন ঠিকাদার সুজাউল ইসলাম। তার দাবি, ব্যাংক থেকে নেমে টাকার ব্যাগটি মোটরসাইকেলের হ্যাঙ্গারে ঝুলিয়ে শুধু লক খুলেছেন তিনি। এর মধ্যেই ছিনতাই হয়ে গেছে ব্যাগটি। মোটরসাইকেলে না, এই যে পিছনে যে বাম পাশে হুক থেকে হুকের মধ্যে রাখিয়া হাইড্রোলিক্স তালাটা খুলছি। তালাটা খুলতে আমার 30 থেকে 35 সেকেন্ড সময় লাগছে। তালাটা লাগবে দেখি ব্যাগটা নেই। পুলিশ বলছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তারা। ফুটেজ দেখে ব্যাংক থেকে সুজাউলকে অনুসরণকারী দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার কথাও জানিয়েছেন তারা। আমরা সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ করতেছি। এনআরকে গ্রুপ যারা আছে তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। প্রযুক্তিগত সহায়তার সাহায্যে আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি। এ ঘটনায় সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী। দ্রুত আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদে আরও থাকছে, অভিযোগ পাল্টা অভিযোগের তুঙ্গে মার্কিন নির্বাচনের প্রচারণা। করোনা ইস্যু নিয়ে রিপাবলিকান ডেমোক্র্যাট শিবিরের তীব্র বাকযুদ্ধ। নীরব ব্যাধি অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় বা ভঙ্গুর হয়ে যাওয়া। প্রাথমিক অবস্থায় উপসর্গ প্রকাশ না পাওয়ায় আক্রান্ত ব্যক্তিকে দীর্ঘদিন ধরেই এ রোগ বয়ে বেড়াতে হচ্ছে নিজের অজান্তেই। বিশেষজ্ঞরা বলছেন, অস্টিওপোরোসিস থেকে নিজেকে বাঁচাতে জোর দিতে হবে কায়িক পরিশ্রম, শারীরিক ব্যায়াম, ভিটামিন ডি, ক্যালসিয়াম সমৃদ্ধ সুষম খাবারের উপর। আরও জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবে। রিকশা থেকে পড়ে আহত 55 ঊর্ধ্ব আব্দুল খালেক, আর তাতেই ভেঙে পড়ে পায়ের হাড়। এক্সরেতে ধরা পড়ে কোমর আর মেরুদণ্ডে হাড় ক্ষয়ের লক্ষণ, আর এটি হাড় ভেঙে যাওয়ার মূল কারণ বলে মনে করেন চিকিৎসকরা। ওনার যদি হাড়ের ক্ষয় না হতো তাহলে উনি হয়তো সিম্পল একটা ফ্র্যাকচার হতো। আন্তর্জাতিক অস্টিওপোরোসিস ফাউন্ডেশনের তথ্য মতে বিশ্বে 50 ঊর্ধ্ব প্রতি 5 জন পুরুষের মধ্যে একজন আর প্রতি 3 জন নারীর মধ্যে একজন অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ে আক্রান্ত। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সীমিত পর্যায়ের এক সমীক্ষায় দেখা যায় 50 বছরের বেশি বয়সী প্রতি 2.2 জন নারীতে একজন ও প্রতি 4 জন পুরুষের বিপরীতে একজন অস্টিওপোরোসিসে আক্রান্ত। অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে হাড় যে ভাঙে যে পরিমাণ, সেই পরিমাণ রোগী সারা পৃথিবীতে ক্যান্সার বা হৃদরোগ এই দুটা যোগ করলেও তার সমপরিমাণ রোগী নেই। যখন নানা রকম কমপ্লিকেশন অ্যারাইজ করে তখন তাদেরকে আর সুস্থ লাইফে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। অস্টিওপোরোসিস প্রতিরোধে জোর দিতে হবে ব্যায়াম, কায়িক শ্রম, স্বাভাবিক ওজন, ভিটামিন ডি আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারে। 650টি মাংসপেশি, 206টি হাড় এবং 330টি আমাদের সন্ধি রয়েছে। এরা প্রত্যেকটি চাচ্ছে আমাকে ব্যবহার করলে আমি তোমাকে ভালো হাড্ডি দেবো, ভালো একটা কাঠামো দেবো। নীরব এ ঘাতক থেকে রক্ষায় ধূমপান আর মদপান পরিহারের পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। জাতিসংঘ নির্ধারিত আকারেরও বড় মাথা গোঁজার ঠাঁই। সৌরবিদ্যুৎ যোগাবে আলো আর পানি, রান্নায় সাশ্রয়ী আর পরিবেশ বান্ধব চুলা, শিশুদের জন্য স্কুল, খেলার মাঠ। কক্সবাজারের ক্যাম্পের তুলনায় এমন অন্তত 16টিরও বেশি সুবিধা নিয়ে 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অপেক্ষা করছে ভাষাঞ্চর। মোহাম্মদ বাবুল হোসেনের ক্যামেরায় দেখুন ওমর ফারুকের বিশেষ রিপোর্ট। 14 থেকে 15 হাজার শ্রমিকের 2 বছরের পরিশ্রমের ফসল নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চর। অনুপ্রেরণা একই জেলার রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত উচ্চগ্রাম ধারণা। পিতার দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী আবাসন গড়তে যোগ করেছেন পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন মডেল। ভাষাঞ্চর আশ্রয়ন প্রকল্প কর্তৃপক্ষ কক্সবাজার ও ভাষাঞ্চরের তুলনা করতে গিয়ে 1.5 ডজন ক্ষেত্র চিহ্নিত করেছে। প্রত্যেকটা রুমের সাইজ যেটা হয়েছে 3.9 স্কোয়ার মিটার, দ্যাট ইজ ওয়েল এনাফ, মোর দ্যান দ্য সাইজ অফ দ্য ইউএন স্ট্যান্ডার্ড। ইউএন টিম যখন আসছিল প্রথম 2018 সালে, তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন এই ওয়ারহাউসগুলি দেখে। কক্সবাজারে রান্নার জন্য বনজ জ্বালানির ওপর নির্ভর করতে হয়। ভাষাঞ্চরে থাকছে ইকো চুলা আর বায়োগ্যাস প্ল্যান্ট। এছাড়া শিশুদের জন্য থাকছে 2টি স্কুল ও 1টি এতিমখানা। আরও থাকছে 3টি মসজিদ, 4টি কমিউনিটি ক্লিনিক ও 2টি 20 শয্যার হাসপাতাল।
সব মিলিয়ে ভাষাঞ্চরকে উদ্বাস্তুদের জন্য একটি আদর্শ আশ্রয়স্থল মনে করেন প্রকল্প পরিচালক। প্রতিটা মুহূর্তে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে গাইডলাইন পেয়েছি। একই সাথে মাননীয় নৌবাহিনীর প্রধান সচক্ষে প্রতি মাসে প্রতি 2 মাস পর একবার আমাদের এখানে ভিজিট করেন এবং ওনাদের গাইডলাইন নিয়ে কিন্তু আমরা এই প্রকল্পটা এই অবস্থায় নিতে সুষ্ঠুভাবে করতে পারছি। আমার যতটুকু ধারণা এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা প্রজেক্ট হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগের জন্য এখানে রয়েছে 42 কিলোমিটার রাস্তা। 3,500 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ভাষাঞ্চর রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের ক্যাম্পগুলোর তুলনায় 1000 গুণ উন্নত বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারপরও যাদের জন্য এত আয়োজন, এত কর্মযজ্ঞ, তাদের এখানে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে প্রকল্প পরিচালকের আশা জাতিসংঘের মূল্যায়ন টিমের পরিদর্শন শেষে সেই অনিশ্চয়তা কেটে যাবে। ওমর ফারুক, সময় সংবাদ, ভাষাঞ্চর, নোয়াখালী। সরবরাহ বাড়ায় বগুড়ার পাইকারি মাছের বাজারে সব ধরনের দেশি মাছের দাম কমেছে। এই আড়তে প্রতিদিনই মাছ সরবরাহ হয় চলনবিল, যমুনা নদী সহ জেলার বিভিন্ন জলাশয় থেকে। এবছর বন্যা বেশি হওয়ায় মাছের উৎপাদন এবং সরবরাহ বেড়েছে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। প্রতিদিন ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর বগুড়া চাষী পাইকারি মাছের বাজার। যমুনা নদী, চলনবিল সহ জেলার বিভিন্ন জলাশয় থেকে মাছ আসে এই বাজারের আড়তে। ট্যাংরা, পুঁটি, কই, শিং, রুই, কাতলা, বোয়াল সহ বিভিন্ন দেশি মাছ পাওয়া যায় এখানে। দফায় দফায় বন্যা হয়, এবার মাছের সরবরাহ বেশি এবং দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দামও রয়েছে নাগালের মধ্যে। বন্যার কারণে আপনার মাছের একটু রেটও কম, তারপরে আপনার দাম কম পাচ্ছে পাটিরা। এখান থেকে শিগগির মাছ আসে, সারেকান্দি মাছ আসে, রাজশাহীর মাছ, তারপর বোনার বলার মাছ, সব রঙের মাছই আসে বাজার। জেলা সহ বিভিন্ন স্থান থেকে মাছ কিনতে আসেন খুচরা ব্যবসায়ীর পাশাপাশি পাইকাররাও। মাছ কিনে বেশ লাভবান তারা। চাষি বাজার, পাইকারি বাজার থেকে মাছ কিনি, ক্যান্টনমেন্ট বাজারে বিক্রি করি। এতে দেখা যায় 400-500-1000 টাকা কামাই হয় প্রতিদিন। থেকে মাছ কিনে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করি। এই পাইকারি মাছের বাজারে পুঁটি 70 থেকে 80 টাকা, ট্যাংরা, শিং ও কই 300 থেকে 400 টাকা, আর আকৃতি ভেদে রুই, মৃগেল, কাতলা 150 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। শেষ মুহূর্তের বাকযুদ্ধে জমে উঠেছে মার্কিন নির্বাচনের প্রচারণা। বিরোধী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনকে অপরাধী আখ্যা দিয়ে তার ও মার্কিন শীর্ষ সংক্রমণ ব্যাধি প্রধান অ্যান্থনি ফাউসিরও তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে করোনা মোকাবিলায় আবারও ট্রাম্পকে ব্যর্থ আখ্যা দিয়ে আগাম ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস। নির্বাচনের 2 সপ্তাহেরও কম সময় বাকি, তাই শেষ মুহূর্তের প্রচারণায় বিরোধী পক্ষকে ঘায়েলের পাশাপাশি ভোট চাইতে বিভিন্ন অঙ্গরাজ্য দাপিয়ে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অ্যারিজোনায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে এক হাত নেন ট্রাম্প। দেশটির শীর্ষ সংক্রমণ ব্যাধি প্রধান অ্যান্থনি ফাউসির পরামর্শ মানায় বাইডেনের সমালোচনা করেন তিনি। বলেন লকডাউন চান জো বাইডেন, অথচ তিনি হাজার হাজার মানুষকে করোনা থেকে রক্ষা করেছেন। So, folks, he's gone. He has no idea. And the people that are running that party are radical, far-left maniacs. And you can't let this. This is the most important election in the history of our country. সোমবার ট্রাম্প অ্যারিজোনার বিভিন্ন এলাকায় চষে বেড়ালেও এদিন কোনো প্রচারণায় অংশ নেননি ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তার মনোযোগ এখন বৃহস্পতিবারের চূড়ান্ত উত্তেজনাপূর্ণ বিতর্ক ও CBS-এর 60 মিনিট অনুষ্ঠানের দিকেই। তবে দলের একজনের করোনা পজিটিভ ধরা পড়ায় সাময়িক বিরতি শেষে নির্বাচনী প্রচারণায় ফিরে ট্রাম্পের তুমুল সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পের বিরুদ্ধে ভোটদানে বাধা সৃষ্টির অভিযোগ করে ফ্লোরিডার জনগণকে আগাম ভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। তবে মেইন অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের সাফাই গান রিপাবলিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর পাইকারি বাজারে আলু নেই, ব্যবসায়ীদের অজুহাত জরিমানা এড়াতেই বিক্রি বন্ধ, ঢাকার বাইরে চড়া দাম। 11 দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি চলছে, পণ্য খালাস বন্ধ, স্বাভাবিক যাত্রীবাহী যান।
এবং আকাশপথ খোলার 4 মাসেও আন্তর্জাতিক রুটে মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী। বাংলাদেশ বিমানের লোকসান 125 কোটি টাকা, সংকটে বেসরকারি বিমান সংস্থাগুলো। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।